তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। আজ আমি আমার ঝুলি খুলে বের করেছি যে গল্পটি, সেটি হলো অনিন্দ্যভুক্তর লেখা গরম গ্রহের গল্প। কণ্ঠে আমি সুমঙ্গল সিংহ ওরফে বুড়োদা। তোমাদের বলছি, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, যার অর্থ পৃথিবীর গরম হয়ে ওঠা, ক্রমশ একটু একটু করে গরম হয়ে উঠছে আমাদের এই গ্রহ। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, কি করা যেতে পারে, এগুলো বুঝে ওঠা হয়তো তোমাদের কাছে একটু শক্ত মনে হতে পারে। তবে কষ্ট করেও কিন্তু বুঝতে হবে, কারণ তোমরাই তো আগামী দিনের পৃথিবী গড়ে তুলবে। তাই এখন থেকেই বুঝতে হবে কেন আজ এমন বিপদ আমাদের সামনে এসে হাজির হলো। যদি বুঝতে পারো, তাহলে যে ভুল বড়রা করেছে সে ভুল আর তোমরা করবে না, কিংবা যে ভুল এখনো হয়ে চলেছে আটকে দিতে পারবে তাকে। দায়িত্বটা কঠিন হতে পারে, অসম্ভব কিন্তু নয়। আর অসম্ভব হলেই বা কি এসে যায়? মানুষই তো অসম্ভবকে সম্ভব করে তোলে। অনিন্দ্যভুক্ত না, এটা সেই গরম গ্রহটার গল্প নয়, যে গ্রহটা নাকি একদিন সূর্যের শরীর ছিঁড়ে বেরিয়ে এসেছিল। সত্যিই ঠিক সেইভাবেই জন্ম কিনা গ্রহটার, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে। কিন্তু সত্যিই যে সেই শিশু গ্রহটা ছিল জ্বলন্ত এক টুকরো অগ্নিপিণ্ড, সে ব্যাপারে কারো কোনো সন্দেহই নেই। তারপর তো সেই গরম গ্রহটা একদিন আস্তে আস্তে ঠান্ডা হলো। গরম জিনিস তো আস্তে আস্তে ঠান্ডা হয়ই। আর জ্বলন্ত গ্যাসীয় পিণ্ডটা যখন ঠান্ডা হতে শুরু করলো, তখন নানা রকম পদার্থ, যারা সব গ্যাস হয়ে মিশেছিল ওই অগ্নিপিণ্ডে, তারা প্রথমে তরল হলো, তারপর ঠান্ডা হলো। তোমরা জানো তো, গ্যাসীয় পদার্থ ঠান্ডা হলে প্রথমে তরল হয়, তারপর আরও ঠান্ডা হলে কঠিন হয়। আর সেটা যদি জানো, তাহলে এটাও নিশ্চয়ই জানো যে সমস্ত পদার্থ একই তাপমাত্রায় তাদের অবস্থা পাল্টে ফেলতে পারে না। মানে গ্যাসীয় থেকে তরল বা তরল থেকে কঠিন হতে পারে না। জানো না? যদি না জানো তাহলে একটা উদাহরণ দিই। তাপ কেড়ে নিলে যেমন গ্যাসীয় পদার্থ প্রথমে তরল, তারপর কঠিন হয়, তেমনই তাপ দিলে কি হয় বলো তো? কঠিন প্রথমে তরল হয়, তরল হয় গ্যাসীয়। এবার ধরো তুমি এক টুকরো বরফ নিলে আর সেই সঙ্গে এক টুকরো লোহা। এইবার এই দুটি কঠিন পদার্থকে দুটি আলাদা পাত্রে নিয়ে গ্যাস ওভেনের দুটো বার্নারে আলাদা আলাদা বসালে। কি করতে চাইছো? তাপ দিয়ে ওদের অবস্থার পরিবর্তন ঘটাতে চাইছো, মানে কঠিন থেকে তরল। কি দেখবে বলো তো? এবার দেখবে বার্নার জ্বালার আগেই বরফ গলে জল হয়ে গেল। বাতাসে যে তাপ ছিল সেটুকু পেয়েই সে গলে গেল। আর লোহা, গরম করছো তো করছোই, যেমন কে সেই রয়ে যাচ্ছে। তার মানে কি লোহা তরল হবে না? হবে। তার জন্য চাই অনেক অনেক তাপ, যা দেবার ক্ষমতা গ্যাস বার্নারের নেই। তার মানে এবার বোঝা গেল সব পদার্থ একই তাপমাত্রায় অবস্থার পরিবর্তন করে না। তাই আদ্যিকালের গরম সেই গ্রহটা যখন একটু ঠান্ডা হলো, তখন যে সমস্ত পদার্থ আগে তরল বা কঠিন হয়ে গেল, তারা তৈরি করলো কমলা লেবুর মতো যে অংশটাই তোমরা বাস করো সেই অংশটা। আর যারা তখনও গ্যাসীয় অবস্থাতেই রয়ে গেল, তারা পৃথিবীকে চারিদিক থেকে ঘিরে রইল চাদরের মতো। এই চাদরটা কিন্তু খুব পাতলা নয়, যেমনটি তোমরা হালকা শীতে গায়ে চাপা দাও, বরং বেশ পুরু, কয়েকশো মাইল পুরু, মোটামুটিভাবে 300 মাইলের মতো। এই চাদরটার নাম বায়ুমণ্ডল। পৃথিবী নামের আমাদের এই গ্রহটা যখন মোটামুটি ঠান্ডা হয়ে শক্ত হলো, তখনও কিন্তু সে
সেই রকম ঠান্ডা নয় যেমনটি এখন আমরা দেখি। আর বায়ুমণ্ডলে তখন অন্যান্য গ্যাসের সঙ্গে আছে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প। সেই জলীয় বাষ্প জমাট বেঁধে মেঘ হচ্ছিল, মেঘ ভেঙে বৃষ্টি হয়ে নেমে আসছিল। কিন্তু পৃথিবীর বুকে পড়বে কি? পৃথিবী তখনও এতই গরম যে সেই বৃষ্টির জলকে মাঝপথ থেকেই আবার জলীয় বাষ্প করে উড়িয়ে দিচ্ছিল। ধীরে ধীরে অবশ্য অবস্থা পাল্টালো, পৃথিবী আরো ঠান্ডা হয়ে এলো। আর এতক্ষণ যে বৃষ্টির জল পৃথিবীর মাটি ছুঁতে পারছিল না, সেই জলই ভরিয়ে দিল পৃথিবীর প্রতিটি নিচু এলাকা। তৈরি হলো সাগর, মহাসাগর, খাল, বিল, নদীনালা, পুকুর। তারপর একদিন সেই জলেই জন্ম নিল প্রাণ, প্রথমে উদ্ভিদ, পরে প্রাণী। এই যে গরম গ্রহটার গল্প তোমরা এতক্ষণ শুনলে, এটা আসলে সেই শিশু পৃথিবীর গল্প, যে শিশু পৃথিবী আস্তে আস্তে গরম থেকে ঠান্ডা হয়েছে। ঠান্ডা হতে হতে আবার যে হিমশীতল ঠান্ডা হয়ে গেছে তাও কিন্তু নয়, বরং পৃথিবীর বুকে তৈরি হয়েছে একটা না ঠান্ডা না গরম আবহাওয়া, যে আবহাওয়া জীবের প্রাণ ধারণের অনুকূল। এই যে এমন একটা আবহাওয়া গড়ে উঠল, তার জন্য দায়ী বায়ুমণ্ডলের কিছু গ্যাস। এরা যদি না থাকতো তাহলে কিন্তু দিনের বেলা রোদ উঠলে পৃথিবী গরম হতে শুরু করত। তারপর সন্ধ্যাবেলা সূর্য ডুবে যাওয়ার পর নেমে আসতো হিমশীতল ঠান্ডা। এই গ্যাসগুলো করলো কি, দিনের বেলা যখন সূর্য উঠছে তখন সেই সূর্যের আলোর তাপ তারা কিছুটা ধরে রাখতে শুরু করলো। ফলে রাতের বেলা সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী একেবারে ঠান্ডা হয়ে পড়ল না। কিন্তু তোমরা জানো, কোনো জিনিসেরই বাড়াবাড়ি ভালো নয়, এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তাপ ধরে রাখতে রাখতে এখন এমন একটা অবস্থা হয়েছে যে পৃথিবী ক্রমশ গরম হয়ে উঠছে, যাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলছি। শব্দটি শুনেছ নিশ্চয়ই। এখন শুধু গরম হয়ে ওঠাই নয়, এমনভাবে গরম হচ্ছে পৃথিবী যে তা সমস্ত জীবজগতের কাছে অসহনীয় হয়ে উঠেছে। এই গরম গ্রহটার গল্পই এবার আমরা শোনাবো। কি করে গরম হয়ে উঠছে পৃথিবী, কেন উঠছে, কি হচ্ছে এর ফলে, কি বা হবে আগামী দিনে, কি করতে পারি আমরা এখন, এই সব গল্প। প্রচণ্ড গরম শিশু পৃথিবী কীভাবে আস্তে আস্তে ঠান্ডা হয়ে এলো, আর তারপর সেখানে জন্ম নিল গাছপালা, জন্ম নিল নানা রকম প্রাণী, সে কথা তোমরা শুনলে। কিন্তু সেই আদ্যিকালে যেসব বিশাল বিশাল গাছপালা জন্মাতো, ঘুরে বেড়াতো ডাইনোসরের মতো পেল্লাই সাইজের প্রাণী, তাদের এখন আর দেখতে পাও কি? পাও না, পাবার কথাও নয়। কারণ পৃথিবীর জলবায়ু একসময় প্রাণ ধারণের উপযোগী হয়ে উঠেছিল বলেই জন্ম নিয়েছিল প্রাণী ও উদ্ভিদ। সেই জলবায়ু কিন্তু চিরকাল একরকম থাকেনি। কখনো প্রচণ্ড উত্তপ্ত হয়ে উঠেছে, তো কখনো পৃথিবীর বুকে নেমে এসেছে হিম ঠান্ডা। আর যখনই জলবায়ুর এমন চরম পরিবর্তন ঘটেছে, তখনই কিছু কিছু প্রাণী ও উদ্ভিদ চিরকালের মতো হারিয়ে গেছে পৃথিবীর বুক থেকে। পৃথিবী কিভাবে গরম হয়ে যায় সেটা দু এক কথায় আগেই বলেছি। বায়ুমণ্ডলে কিছু গ্যাস আছে যারা তাপ ধরে রাখে, এ কথাও বলেছি। কিভাবে ধরে রাখে এবার সেটাই বলা যাক। সূর্য থেকে নানা রকম রশ্মি পৃথিবীতে এসে পৌঁছয়। তাদের মধ্যে কিছু আমাদের চোখে ধরা পড়ে, কিছু আবার পড়ে না। এমন কিছু রশ্মির নাম তোমরা শুনেছ, যেমন অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি ইত্যাদি। এই যে অবলোহিত রশ্মি ভূপৃষ্ঠের উপর যে বস্তুর উপর পড়ে তাকেই গরম করে তোলে। যতক্ষণ সূর্যের আলো বস্তুটির ওপর পড়ে ততক্ষণ সেটি গরম হতেই থাকে, আর তারপর আলো সরে গেলে সেই উত্তপ্ত বস্তু তাপ ছাড়তে শুরু করে। এই তাপই ধরে রাখে বায়ুমণ্ডলের কিছু গ্যাস। তোমরা অবশ্য একটা প্রশ্ন এখানে করতে পারো, সূর্যের আলো যখন পৃথিবীতে আসে তখন এই গ্যাসগুলো তাদের পথ আটকায় না, কিন্তু ফিরে যাওয়ার সময় আটকে দেয় কিভাবে? উত্তরটা তোমরা এখন ঠিক বুঝবে না, তবে শুনে রাখতে পারো। সূর্য থেকে যে রশ্মি পৃথিবীতে আসে তার তরঙ্গ দৈর্ঘ্য কম হয়, ফলে তা বায়ুমণ্ডল ভেদ করে
সহজেই ভূপৃষ্ঠে এসে পৌঁছে যায়। কিন্তু ভূপৃষ্ঠের উত্তপ্ত বস্তু থেকে বিকিরিত হবার পর এইসব রশ্মি যখন ফিরে যায় তখন তাদের তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়। এই বেশি তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মিগুলোকে তখন আটকে দেয় ওই সব গ্যাস। আটকে থাকা তাপ রশ্মি তখন বাতাসকেই গরম করে তোলে। এই যে সমস্ত গ্যাস এইভাবে বায়ুমণ্ডলে তাপ আটকে রাখে তাদের কি বলে জানো? গ্রিন হাউস গ্যাস, বাংলায় সবুজ ঘর গ্যাস। আর আটকে রাখার ফলে এই যে তাপ বেড়ে যায় পৃথিবীর, এটিকে বলে গ্রিন হাউস এফেক্ট বা সবুজ ঘর প্রভাব। খুব জানতে ইচ্ছে করছে নিশ্চয়ই এমন অদ্ভুত নাম কেন? সেটা অবশ্যই বেশ মজাই লাগবে শুনতে। শীতের দেশে বা পাহাড়ি এলাকায় নানা রকম অর্কিড জাতীয় গাছ পাওয়া যায় জানো নিশ্চয়ই। সেসব জায়গাতেও যখন ঠান্ডা খুব বেশি পড়ে তখন এই সব গাছকে ঢুকিয়ে দেওয়া হয় কাচের ঘরে। তারপর হয় কি, এই কাচের ঘরে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের সূর্যরশ্মি সহজেই ঢুকে পড়ে। কিন্তু তারপর বেরিয়ে যাবার সময় যখন হয় তখন তাদের পথ আটকে দাঁড়ায় ওই কাচের দেওয়ালই। কেন সে কথা আগেই বলেছি না? কতক্ষণে যে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য গেছে বেড়ে, আর এইভাবে সূর্য রশ্মি কাচের ঘরে বন্দী হয়ে পড়ায় কাচের ঘরটি বেশ উষ্ণ হয়ে থাকে। সেই উষ্ণ ঘরে গাছগুলিও থেকে যায় তরতাজা সবুজ। এই ঘরকে তাই বলে সবুজ ঘর। আর সবুজ ঘর প্রভাব, বায়ুমণ্ডলে যখন সবুজ ঘর গ্যাসগুলির পরিমাণ বাড়ে তখন কাচের ঘরে যে কাজটি করে কাচ, বায়ুমণ্ডলে সেই কাজটিই করে সবুজ ঘর গ্যাসগুলি। উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে বিকিরিত বেশি তরঙ্গ দৈর্ঘ্যের তাপরশ্মিকে তারা বায়ুমণ্ডলে বেঁধে রাখে। ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত হতে শুরু করে। একেই বলে সবুজ ঘর প্রভাব। এই রে, এতক্ষণ সবুজ ঘর গ্যাসের কথা বলছি, কিন্তু কোনগুলি সবুজ ঘর গ্যাস সেটাই তো এতক্ষণ বলা হয়নি। বেশ কয়েকটা আছে, তবে সেগুলির মধ্যে যেটা প্রধান তাকে তোমরা সবাই চেনো, কার্বন ডাই অক্সাইড। ভাবছো কি সাংঘাতিক কথা, তাই না? এই গ্যাসটি বাতাসে না থাকলে তো কবেই পৃথিবী থেকে লোপাট হয়ে যেত তাবৎ জীবজগৎ। কার্বন ডাই অক্সাইড ছাড়া গাছের সালোক সংশ্লেষটাই চলতো না যে, আর সালোক সংশ্লেষ না চললে গাছ খাদ্য পেত কোত্থেকে? আর গাছ খাবার না তৈরি করতে পারলে স্রেফ না খেতে পেয়ে তো মরে যেত প্রাণী জগৎ। এমন যে উপকারী গ্যাস, সেই কিনা আবার এত সব সমস্যার মূলে। আসলে কথাটা একটু আগেই একবার বলেছি না, কোনো জিনিসেরই বাড়াবাড়ি ভালো নয়। দেখছো তো কি মোক্ষম কথা। যাই হোক, কার্বন ডাই অক্সাইড ছাড়া এবার অন্য সবুজ ঘর গ্যাসগুলোর নামও জেনে নাও। নাইট্রাস অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন আর জলীয় বাষ্প। আরও দু একটা আছে, তবে সেগুলো আরেকটু বড় হয়ে জানলেও